আসামে শুরু হচ্ছে ইউসিসি। এই ইউসিসির মাধ্যমে মুসলিমদের এক ভয়ঙ্কর বিপদের মাঝখানে ঠেলে দেওয়ার এক চক্রান্ত চলছে। সেই চক্রান্ত কী এবং এই আইনটা কী এবং আগামী দিন পশ্চিমবাংলায় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। আসামে শুরু হতে চলেছে ইউসিসি। এবার এই গোটা ব্যাপারটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ মোটামুটি বলা চলে আজকে আসামে যা হচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গে সেটা হওয়ার হাই সম্ভাবনা রয়েছে। দেখুন, আগে তথ্যগুলো আমরা বুঝে নিই। ইউসিসি মানে কি? ইউনিফর্ম সিভিল কোড। তার মানে হচ্ছে ভারতবর্ষে এখনো পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও সিভিল মামলার ক্ষেত্রে মুসলিমদের জন্য আলাদা আইন আছে। অর্থাৎ ভারতবর্ষে একই দেশে আমরা সকলে বাস করি, কিন্তু আমাদের মধ্যেই মুসলিমদের জন্য আইন আলাদা সিভিল মামলার ক্ষেত্রে। এবার সেইটা আস্তে আস্তে এই যে বৈষম্য, সেটাকে দূর করার জন্য স্টেপ নেওয়া হচ্ছে। এটা আমি কি করে বলছি এই কারণে, ভারতবর্ষে প্রথম দুটো রাজ্যে ইউসিসি অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। কোন দুটো রাজ্য? বিজেপি শাসিত দুটো রাজ্য, উত্তরাখণ্ড এবং গুজরাট। খেয়াল করে দেখুন, এই উত্তরাখণ্ড এবং গুজরাট এই দুটো রাজ্যের আপনি ডেমোগ্রাফির জায়গায় আসুন। নাম্বার ওয়ান, দুটো রাজ্যেই মুসলিম পপুলেশন প্রচন্ড কম। অর্থাৎ এই দুটো রাজ্যে টেস্টিং শুরু হয়েছে ইউসিসির, যেখানে সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন হবার চান্স সব থেকে কম। কারণ গোটা দেশে একসঙ্গে ইমপ্লিমেন্ট হলে কোথা থেকে কি ধরনের আন্দোলন উঠে আসবে, সেই আন্দোলনের রিস্ক যাতে না থাকে তার জন্য ইমপ্লিমেন্টেশন শুরু হলো উত্তরাখণ্ডে, যেখানে মুসলিম জনসংখ্যা প্রচন্ড কম, এবং দ্বিতীয় গুজরাটে, যেখানেও মুসলিম জনসংখ্যা যথেষ্ট কম এবং যেখানে বিজেপির স্ট্রং হোল্ড, যে জায়গাটায় দীর্ঘ 33 বছর ধরে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। অর্থাৎ সেখানে কোন রকম আন্দোলন হওয়ার চেষ্টা হলেও সেটা সাংগঠনিক ক্ষমতা দিয়ে বিজেপি হ্যান্ডেল করে নিতে পারবে বলে বিজেপির ধারণা ছিল, এবং সেটাই হয়েছে। থার্ড রাজ্য হিসেবে যেখানে ইউসিসি লাগু হতে চলেছে তার নাম আসাম, আমাদের ঠিক পার্শ্ববর্তী রাজ্য, যে রাজ্যে মুসলিম পপুলেশন 40%। কাজেই আসাম হচ্ছে ভারতবর্ষের সেই রাজ্য যেখানে ইউসিসি লাগু করা, ইমপ্লিমেন্ট করা সত্যি সত্যি সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রপার চ্যালেঞ্জিং কাজ। এবং এই চ্যালেঞ্জটা নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদি আসাম সাকসেসফুলি ইউসিসি করে দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে খুব দ্রুত ইউসিসি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। কারণ আসাম যদি 40% মুসলিম জনসংখ্যা নিয়ে ইউসিসি ইমপ্লিমেন্ট করে দিতে পারে, তাহলে বাকি রাজ্যগুলো কেন পারবে না? এর দাবি কিন্তু বাকি রাজ্যগুলোতে উঠবে, এবং বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপর, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেইখানে এই চাপ বাড়তে থাকবে। এবার আসামে চলে আসি আমরা, যেখানে থার্ড রাজ্য হিসেবে ভারতবর্ষের ইউসিসি ইমপ্লিমেন্টেশন হতে চলেছে। আসামে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি মুখ্যমন্ত্রী, তিনি জাস্ট পশ্চিমবঙ্গের সঙ্গেই আসামের ইলেকশন হলো, ইলেকশন ক্যাম্পেনে বারবার জোর দিয়ে বলেছিলেন যে আমরা আসামে তৃতীয়বারের জন্য যদি সরকার গঠন করতে পারি, বিজেপির কন্টিনিউয়াস থার্ড টার্ম হবে এটা, তো আমরা প্রথমেই ইউসিসি লাগু করব। এবং ইলেকশনে জেতার পর হিমন্ত বিশ্ব শর্মা প্রথম বৈঠকেই 13ই মে 2026 ইউসিসির ড্রাফট পাবলিশ করে দেন। এরপর ডেট মনে রাখবেন, 25শে মে, জাস্ট দুদিন আগে 25শে মে চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার তরফে অতুল বোরা, যিনি ক্যাবিনেট মিনিস্টার আসামে, তিনি বিধানসভায়, আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই ইউসিসির বিলটাকে সাবমিট করেন। এবং আজকে 27শে মে, আমরা যখন ভিডিওটা করছি, আজকে আসাম বিধানসভায় ইউসিসির ওপর ডিবেট হবে এবং ভোটাভুটি হবে। এবার এই ভোটের ফল কি হবে? ভোটের ফল কিন্তু পুরোপুরি হিমন্ত বিশ্ব শর্মার হাতের মুঠোয়। তার কারণ আসামের টোটাল এমএলএ হচ্ছে 126 জন। এর মধ্যে বিজেপি প্লাস মানে এনডিএ সরকার পেয়ে গেছে 102। তার মানে কোনোভাবেই ভোটাভুটিতে হিমন্ত বিশ্ব শর্মাকে হারানো সম্ভব নয়। আজকে যে ভোটাভুটি হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, 82 জন এমএলএ আছে বিজেপির ডিরেক্ট, 10 জন আছে আসাম গণপরিষদের, এবং 10 জন আছে বিপিএফ বা বোরোল্যান্ড যে পার্টিটা আছে, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট, আমি যদি খুব ভুল না করি, তাদের। 82, 10, 10, এই 102 হচ্ছে বিজেপি জোটের। এবং বাকি যে এমএলএরা রয়েছে 24 জন, হিমন্ত বিশ্ব শর্মা দাবি করে থাকেন যে এর মধ্যেও আমার স্পাই আছে, তারা ঠিক সময় যখন ইম্পর্টেন্ট ভোট হবে তখন আমাদেরই ভোট দিয়ে দেবে। সেইভাবেই আসামের রাজনীতি উনি কন্ট্রোল করে রেখেছেন। এবার এই যে ইউসিসি আসামে লাগু হচ্ছে, এখানে মেন কি কি বলা হয়েছে? এখানে মেন যেগুলো বলা হয়েছে এবং যেগুলো নিয়ে ডিবেট হচ্ছে, সেগুলো হলো, প্রথম কথা যে ইউসিসি অনুযায়ী, ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী, গোটা আসাম রাজ্যে বিবাহের একটাই বয়স স্থির করা হবে। মেয়েদের জন্য 18 বছর, ছেলেদের জন্য 21 বছর। এর নিচে যদি কোনো গার্জিয়ান কোনো ছেলে মেয়েকে বিয়ে দেয়, তাদের কিন্তু
বিয়ে ক্যান্সেল করা হবে, অ্যারেস্ট করা হবে, লিগাল প্রসিডিওর করা হবে। এবার বিতর্ক এটা নিয়েই, কিছু অংশের মুসলিম জনসংখ্যা তারা বলছে যে না না, আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা 12, 14, 16 বছর বয়সেও মেয়ের বিয়ে দিতেই পারি, এটা তো আমাদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। উল্টো দিকে হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য যে এই রাজ্যে চাইল্ড ম্যারেজ আমি হতে দেব না, চাইল্ড ম্যারেজ যে করে হোক আটকাবো, যে হিন্দু বাড়ির মেয়ে হোক বা মুসলিম বাড়ির মেয়ে হোক, সে ভারতবর্ষের মেয়ে, এবং তার যাতে প্রপার কেরিয়ার হয়, তার যাতে প্রপার স্বাস্থ্যের বিকাশ হতে পারে, এবং মেন্টাল ফিজিক্যাল ম্যাচুরিটির পরই সে যাতে বিবাহ করে, সেইটা এনশিওর করার দায়িত্ব আসাম সরকারের। তো প্রথম পয়েন্টে ভিডিওটা এখানেই পজ করে আমি জানতে চাইবো আপনাদের বক্তব্য কি। সেকেন্ড যে পয়েন্ট উঠে আসছে ইউসিসিতে, সেটা হচ্ছে যে ইউসিসি অনুযায়ী ডিভোর্সের ক্ষেত্রে একটা এখানেও ইউনিফর্ম নিয়ম লাগু করা হবে। অর্থাৎ মুসলিম কমিউনিটি তাদের রিলিজিয়াস নিয়ম অনুযায়ী কোনোভাবে জাস্ট ভার্বালি তালাক দিয়ে দিলেন এবং একটি মেয়ে বা একজন তার স্ত্রী সে সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেলেন, ব্যাপারটা এত সহজে হবে না। প্রপারলি ডিভোর্সের অ্যাপ্লাই করতে হবে, যেরকম ভাবে ডিভোর্স যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, তার যদি মনে হয় যে এই রিলেশনশিপটা টক্সিক, এখান থেকে আমায় বেরিয়ে আসতে হবে, যে কোনো কারোর স্বাধীনতা আছে। কিন্তু যে কেউ মুখে 3 বার তালাক বলে দিলেন এবং ডিভোর্স হয়ে গেল, এমনটা হবে না। তাকে কোর্টের কাছে যেতে হবে, প্রপার তাকে কারণ দেখাতে হবে, সেটা মিউচুয়াল ডিভোর্স হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং ভারতবর্ষের যে বিএনএস রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কিন্তু ডিভোর্স হবে। আবারও বিতর্ক কিসে? বিতর্ক একদল মানুষজন তারা বলছেন না না, এ তো আমাদের রিলিজিয়াস যে নিয়ম কানুন তার উপরে হস্তক্ষেপ, এবং হেমন্ত বিশ্ব শর্মা বলছেন ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের নিয়ম বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাই মানতে হবে, কোনো শরিয়া আইন বা মনুসংহিতার আইন এসব চলবে না। থার্ড পয়েন্ট যেটা আসছে সেইটা নিয়ে আরো বেশি বিতর্ক, সেইটা হচ্ছে বহুবিবাহ। যেই মুহূর্তে ইউসিসি লাগু হবে সেই মুহূর্তে নিয়ম হয়ে যাবে গোটা আসামে প্রত্যেক মানুষ একজনকেই এট এ টাইম বৈবাহিক পার্টনার হিসেবে স্বীকৃতি দিতে পারে। যদি তাকে অন্য কাউকে আরো বিয়ে করতে হয়, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রপারলি আইন মেনে তারপর আবার নতুন কাউকে বিয়ে করতে হবে। একসঙ্গে 2 বা 3 বা 4 জন স্ত্রী রাখা চলবে না। বিতর্ক কি নিয়ে? আর যদি কেউ একের বেশি বিবাহ করে ইউসিসি লাগু হয়ে যাওয়ার পর, তাহলে তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। ডিবেট মুসলিম সমাজের অনেক পুরুষের দাবি যে না না, আমরা একের বেশি বিয়ে করব, এটা আমাদের ধর্মীয় অধিকার, কেন আমাদের আটকানো হচ্ছে? হেমন্ত বিশ্ব শর্মার দাবি যে একটি মেয়ে তার সম্মান যেরকম একটি হিন্দু ঘরের মেয়ে তারও সম্মান আছে, একটি পুরুষ যার একাধিক স্ত্রী আছে তার সঙ্গে হিন্দু ঘরের একটি মেয়ের বিয়ে হয় না, ঠিক সেরকম মুসলিম ঘরের মেয়েদেরও সম্মান সুনিশ্চিত করতে হবে, তারও ডিগনিটি রয়েছে। সে মুসলিম ঘরের মেয়ে বলে তাকে আমরা ফেলে দিতে পারি না, সেও ভারতবর্ষের সন্তান, এবং ভারতবর্ষের কোনো মেয়ের সঙ্গে এই ধরনের অন্যায় আমরা হতে দেব না। আচ্ছা, এখানে বলে রাখি যে বিয়েগুলো একাধিক বিয়ে অলরেডি হয়ে গেছে ইউসিসি ইমপ্লিমেন্টেশনের আগে, সেই সমস্ত বিয়েকে লিগালাইজ ধরা হবে, কারণ কিছু করার নেই। এখন আপনি কি করে সেই সমস্ত বিয়েগুলোকে ভাঙতে যাবেন? সেটা তো করা যায় না। কিন্তু এখন থেকে আর হবে না, যবে থেকে ইউসিসি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। আজকেই ভোটাভুটিতে হেমন্ত বিশ্ব শর্মা যদি জিতে যায়, তাহলে লাগু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ফোর্থ যেটা বলা হচ্ছে যে ইউসিসি চালু হয়ে যাওয়ার পর যেরকম গোটা রাজ্যে একই আইন চালু হয়ে গেল, এই আইনের বাইরে কেবল থাকবে আসামের সমস্ত এসটি কমিউনিটি। কেন এসটি কমিউনিটিদের বাইরে রাখা হচ্ছে? তার কারণ যারা বনবাসী সমাজ, আদিবাসী সমাজ, তাদের যে ট্র্যাডিশন তারা এখনো অবধি মেনে চলেন, এখনো অবধি ভারতবর্ষে সেই জায়গাটা আসেনি যে তাদেরকেও সমাজের মূলধারায় মিশিয়ে একই আইনের আওতায় নিয়ে আসা যাবে। কিন্তু যেরকম করে শিক্ষার হার আস্তে আস্তে বেড়েছে, মুসলিম সমাজ ক্রমশ সমাজের মূল স্রোতে মিশে গেছে, এবং আজকে গিয়ে স্বাধীনতার এতগুলো বছর পর একটু একটু করে এক একটা রাজ্যে ইউসিসি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ঠিক সেরকম ভাবে আজকে এসটি কমিউনিটিকে, শিডিউল ট্রাইবদের এই ইউসিসির বাইরে রাখা হচ্ছে। কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময় পর তাদেরকেও যখন ভারত সরকার মনে করবে যে ঠিক সময় এসে গেছে, ইউসিসির মধ্যে নিয়ে চলে আসা হবে। আমি আরো একটা জায়গা বলে দেবো, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়াল ইনহেরিটেন্স। মানে হচ্ছে যে নারীরও সম্পত্তির ওপর পূর্ণ অধিকার থাকবে পুরুষের মতো। এটা আগে হিন্দু সমাজেও ছিল না।
আস্তে আস্তে সমাজ যত ম্যাচিওর্ড হয়েছে, আমরা আধুনিকতার দিকে এগিয়েছি, এখন কিন্তু হয়ে গেছে যে বাবার অবর্তমানে বা বাবা মায়ের অবর্তমানে যদি তারা সম্পত্তি ভাগ না করে দিয়ে যান, তাহলে যদি দুই ভাই দুই বোন থাকে, ভাইদেরও যতটা সম্পত্তিতে অধিকার, বোনেদেরও ততটা অধিকার। এইবার এইটা মুসলিম সমাজের ক্ষেত্রেও ইমপ্লিমেন্টেড হবে, সেখানেও মেয়েরা কিন্তু বঞ্চিত থাকবে না, তাদেরও একই অধিকার দেওয়া হবে। আর 5 নাম্বার যে নিয়মটা করা হচ্ছে সেইটা হচ্ছে লিভ ইন রিলেশনশিপের নিয়ম। অর্থাৎ অর্থাৎ বলা হচ্ছে যে সমাজ অনেক ম্যাচিওর্ড হয়েছে, আমরা কাউকে আজকে বাধ্য করতে পারি না যে তোমাকে বিয়ে করতেই হবে। হ্যাঁ, যারা বিয়ে করছেন সমস্ত রকম রিলিজিয়াস যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো স্বাগত, সেগুলোকে কোনোটা আটকানো হচ্ছে না। কেউ চাইলে নিকা পদ্ধতিতে বিয়ে করবেন মুসলিমরা, কেউ চাইলে সপ্তপদীতে বিয়ে করবেন হিন্দুরা, কেউ চাইলে হোলি ইউনিয়নে বিয়ে করবেন খ্রিস্টানরা, তাদের ইচ্ছে। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে সাব রেজিস্ট্রারের কাছে নিজেদের বিবাহ রেজিস্টার করতেই হবে, না হলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত ফাইন হবে। অর্থাৎ প্রত্যেকের স্বামী স্ত্রী পার্টনার তাদেরকে রেজিস্টার করা, যাতে আনরেজিস্টার্ড কেউ না থাকেন, এবং যাতে করে যদি বাই চান্স ভবিষ্যতে কোনো প্রবলেম হয় সম্পত্তি ভাগের ক্ষেত্রে, মেনটেন্যান্সের ক্ষেত্রে প্রপার ডকুমেন্টেড থাকে, কোনো মেয়ে বিপদে না পড়ে, কোনো মেয়ের সঙ্গে যেন এমনটা না হয় যে তার বিয়েটা লিগালি রেজিস্টার্ড নয়। এবং শেষ যে নিয়মটা বলা হচ্ছে সেটা হচ্ছে সমাজ যেহেতু অনেক ম্যাচিওর, আজকে আমরা কাউকে বিয়েতে ফোর্স করতে পারি না। কেউ বলতেই পারে যে আমরা বিয়ে করছি না, আমরা নিজেদের মতো লিভ ইন করছি, নিজেদের মতো পার্টনারশিপে আমরা থাকছি, আমরা একে অপরের পার্টনার, কিন্তু আমরা সামাজিক বা রিলিজিয়াস নিয়ম মেনে বিয়ে করব না। সরকার বলছে আপনাদের সিদ্ধান্ত, আমরা আপনার পার্সোনাল স্ফিয়ারে নাক গলাতে পারি না। কিন্তু যারাই লিভ ইন রিলেশনশিপে থাকবেন তাদেরকে লিভ ইন রিলেশনশিপ স্টার্ট করার 1 মাসের মধ্যে সরকারের কাছে রেজিস্টার করাতে হবে। আপনি পরিষ্কার বলে দিন আমি বিবাহ মানি না, আমি বিবাহ করছি না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা লিভ ইন করছি এটা রেজিস্টার করাতে হবে। 1 মাসের মধ্যে রেজিস্টার না হলে 25,000 টাকা ফাইন এবং জেল, কিংবা দুটোর একটা কিংবা দুটোই হতে পারে। তো যাতে পুরো ব্যাপারটা ডকুমেন্টেড থাকে, কে কার সঙ্গে থাকছেন, জীবন কাটাচ্ছেন, সেটা যাতে সরকারের কাছে লিস্ট থাকে। এবং এর ফলে যে সুবিধা হবে, লিভ ইন রিলেশনশিপে থাকা দুটি ছেলে মেয়ে তাদের সন্তান হলে সেই সন্তানও লিগালি সমস্ত রকম অধিকার পাবে, তারও রিকগনিশন হবে, তার কোথাও কোনো অসুবিধা হবে না যে তার বাবা কে মা কে, তার কোনো রকম পরিচয় নিয়ে সরকারিভাবে সামাজিকভাবে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে তাকে কোথাও সমস্যায় পড়তে হবে না। এবার এই যে গোটা ইউসিসি এবং তার মেন 6-7টা নিয়ম যেটা আসামে চালু হতে যাচ্ছে, কারণ আইনতভাবে ভোটাভুটিতে আসাম সরকারকে আটকানো সম্ভব নয়, এটা আপনি কতটা সমর্থন করেন? আপনার যদি এর বিরোধিতা থাকে, কেন আপনি বিরোধিতা করবেন? আপনি আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু হওয়া উচিত কিনা সেটাও আপনি জানাবেন অবশ্যই কমেন্টে। এবং আপনার পরিচিত মানুষজনের সঙ্গে প্রচুর পরিমাণে আমি বলবো এই ভিডিওটাকে শেয়ার করে নিন, তাদেরও জানান, এবং তাদের ভয়েসটাও কমেন্ট সেকশনে যাতে উঠে আসে, তাদেরকে মতামত জানাতে বলুন, কারণ এটুকু আশা করি বুঝে গেছেন, ইওর ভয়েস ম্যাটার্স।